প্রিয় শ্রোতাগণ, আজ আমরা শোনাতে চলেছি ছায়ার খেলা। এই গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ও আরও রহস্য রোমাঞ্চ করা গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন গল্পটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ছোট্ট গ্রাম সোনারপুর। এটি নির্জন নিরিবিলি গ্রাম, যেখানে লোকসংখ্যা খুবই কম। গ্রামটি সাধারণত শান্তিপূর্ণ, তবে সূর্যাস্তের পর এই গ্রামে একটা অদ্ভুত ভয়ঙ্কর পরিবর্তন আসে। গ্রামের সবাই আতঙ্কে ঘরে ঢুকে পড়ে, আর কেউ এক মুহূর্তের জন্যও বাইরে থাকে না। কারণ এখানে প্রচলিত বিশ্বাস, সূর্যাস্তের পর এই গ্রামে বের হলে কেউ আর ফিরে আসে না। গ্রামের বাইরে একটি প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে, যার ছায়ার নিচে গ্রামের মানুষ যেতে ভয় পায়। তাদের বিশ্বাস সেই ছায়ার নিচে কিছু লুকিয়ে আছে, যা রাতের অন্ধকারে জীবন্ত হয়ে ওঠে। সোনারপুরের এই অভিশপ্ত কাহিনী শুনে ডাক্তার অনিমেষ রায় নামক এক আধুনিক বিজ্ঞানী গ্রামের দিকে আসার সিদ্ধান্ত নেন। ডাক্তার রায় মনে করেন এই ঘটনাটি কোনো বৈজ্ঞানিক ঘটনার ফল হতে পারে। তিনি অনেক দিন ধরেই গ্রামের রহস্য সম্পর্কে শুনেছেন এবং গ্রামের ভৌগোলিক অবস্থান ও পরিবেশ নিয়ে গবেষণা করার জন্য এটি তার আদর্শ স্থান হতে পারে বলে মনে করে। ডাক্তার রায় গ্রামের এক প্রবীণ ব্যক্তির সাথে কথা বলেন, যিনি গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শী। প্রবীণ ব্যক্তি তাকে জানান, আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা শুনেছি এই বটগাছটি একটি প্রাচীন দেবতার পুজো করা হতো। একদিন গ্রামের কিছু লোভী মানুষ সেই দেবতাকে প্রতারিত করে তার সম্পত্তি চুরি করে। সেই ঘটনার পর থেকেই এই গ্রামে অভিশাপ নেমে আসে। আমরা জানি না কেন এবং কিভাবে, কিন্তু সূর্যাস্তের পর কেউ বাইরে বেরোলে তারা আর ফিরে আসে না। ডাক্তাররা মনে মনে ঠিক করেন তিনি এই গ্রামের সত্যতা খুঁজে বের করবেন। তাই পরের দিন সন্ধ্যায় সূর্যাস্তের পর তিনি এই গ্রামের বাইরে সেই প্রাচীন বটগাছের দিকে পা বাড়ান। গ্রামের মানুষজন তাকে থামাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তাদের কথা না শুনেই নিজের সিদ্ধান্তে অটল থাকেন। বটগাছের কাছে পৌঁছে ডাক্তার রায় লক্ষ্য করেন গাছটির ছায়ার মধ্যে যে কিছু একটা নড়াচড়া করছে। সূর্যাস্তের সাথে সাথে ছায়া ধীরে ধীরে দীর্ঘায়িত হতে থাকে এবং গাছে অদ্ভুত এক শব্দ শোনা যায়। হঠাৎ করে এক ঠান্ডা বাতাস বয়ে যায়, যা ডাক্তার রায়ের চামড়ায় কাঁটা দিয়ে ওঠে। তিনি ছায়ার দিকে আরও ভালোভাবে তাকাতে চেষ্টা করেন, কিন্তু তখন তিনি অনুভব করেন যেন কেউ বা কিছু তার দিকে এগিয়ে আসছে। বাতাসে একটা ভয়ঙ্কর গর্জন শোনা যায়, আর ডাক্তার রায় বুঝতে পারেন এটা কোনো সাধারণ ঘটনা নয়। তিনি দ্রুত পিছু হটতে শুরু করেন, কিন্তু ততক্ষণে ছায়াটি তার আশেপাশে ছড়িয়ে পড়েছে। অদ্ভুতভাবে তার শরীর শক্ত হয়ে যেতে শুরু করে, আর তিনি অনুভব করেন যেন তার চারপাশে কেউ বা কিছু তাকে জড়িয়ে ধরছে। তিনি জ্ঞান হারানোর আগে শুধু একটা মাত্র শব্দ শুনেন, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ডাক্তার রায় যখন জ্ঞান ফিরে পান, তখন তিনি নিজেকে গ্রামের বাইরে পড়ে থাকতে দেখেন। তার শরীরে ক্ষতের চিহ্ন এবং তার মুখে এক অদ্ভুত যন্ত্রণা বয়ে গেছে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে এবং তার মনে এক প্রশ্ন জাগে, এটি কি সত্যিই কোনো অভিশাপ, নাকি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আসে? এই ঘটনাটি ডাক্তার রায়কে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। তিনি ঠিক করেন তিনি এই রহস্যের পিছনে থাকা সত্যটা আবিষ্কার করবেন এবং অভিশপ্ত গ্রামের ইতিহাসের অজানা অধ্যায়গুলি উন্মোচিত করবেন। ডাক্তার অনিমেষ রায়ের শরীর সেরে উঠতে কয়েকদিন সময় লেগে যায়। সেই সময়ের মধ্যে গ্রামের মানুষজন তার উপর আরও সতর্ক নজর রাখতে শুরু করে। তারা বিশ্বাস করত ডাক্তার রায় ওই রাতের অভিজ্ঞতার পর তিনি গ্রামের বাইরে একা কখনোই যাবেন না। কিন্তু ডাক্তার রায় ছিলেন ভিন্ন মনের মানুষ। তিনি জানতেন তার একার চেষ্টায় কিচ্ছু হবে না। তাই তিনি গ্রামের আরও কিছু সাহসী যুবকদের সাহায্য চাইলেন। একদিন বিকালে ডাক্তার রায় গ্রামের প্রধান এবং কয়েকজন সাহসী যুবককে নিয়ে আলোচনা করেন। তিনি তাদের কাছে তার অভিজ্ঞতা বর্ণনা করেন এবং বলেন, আমি বিশ্বাস করি এই ঘটনা শুধুমাত্র অপ্রাকৃত নয়,
এর পিছনে কোনো বৈজ্ঞানিক কারণও থাকতে পারে। ওই গাছের নিচে কোনো প্রাকৃতিক গ্যাস বা কোনো শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র রয়েছে যা মানুষের উপর প্রভাব ফেলছে। গ্রামের প্রধানের এক আত্মীয়া, যার নাম ছিল অরিন্দম, একজন তরুণ যুবক, বলেন, ডাক্তারবাবু, আমি আপনার সাথে যেতে প্রস্তুত। আমি অনেকবার ওই গাছের কাছাকাছি গিয়েছি, কিন্তু কখনোই সাহস করে সন্ধ্যার পর সেখানে যায়নি। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে সত্যিই হয়তো কিছু ব্যাখ্যা পাওয়া যেতে পারে। ডাক্তার রায় এবং অরিন্দম পরের দিন আবার সন্ধ্যার সময় বটগাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবার তারা কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং পরীক্ষামূলক সরঞ্জাম নিয়ে যান, যেমন গ্যাস মাস্ক, টর্চ লাইট এবং কম্পাস। তারা জানতো এই যাত্রায় তাদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে। সন্ধ্যা নামতেই তারা বটগাছের কাছাকাছি পৌঁছালো। এবার তারা যন্ত্রপাতি দিয়ে পরিবেশের বিভিন্ন দিক পরিমাপ করতে শুরু করলো। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের যন্ত্রপাতির সূচকগুলি অস্বাভাবিকতা দেখাতে শুরু করে। কম্পাসের দিক পরিবর্তন হয়ে গেল এবং টর্চ লাইটের আলো ধীরে ধীরে স্নান হতে শুরু করল। এটা কি হতে পারে? অরিন্দম কাঁপতে কাঁপতে বলল। ডাক্তার রায় চিন্তিত মুখে বলল, এটা হতে পারে কিছু চৌম্বকীয় বিকরণ যা এই গাছের নিচে লুকোনো আছে, কিন্তু এর প্রভাবে এমন কিভাবে হতে পারে? হঠাৎ করেই তারা এক ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করল, যা কতবার ডাক্তার রায়কে আক্রমণ করেছিল। গাছের ছায়া ধীরে ধীরে লম্বা হতে শুরু করল, আর তার মধ্যে থেকে একটি লম্বা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। ডাক্তার রায় ও অরিন্দম বুঝতে পারল এই ছায়া শুধুমাত্র কোনো প্রাকৃতিক কারণ নয়, বরং এটি একটি অপ্রাকৃতিক শক্তির প্রতিফলন। ছায়াটি তাদের দিকে এগিয়ে আসে। অরিন্দম ভয় পেয়ে জমে যায়, কিন্তু ডাক্তার রায় তাকে সাহস দিয়ে বলে, এই ছায়ার পিছনে কোনো গোপন সত্য লুকিয়ে আছে, আমাদের তা বের করতে হবে। ডাক্তার রায় তার টর্চ লাইটের আলো সেই ছায়ার দিকে তাক করেন, কিন্তু আলো ছায়াটিকে ভেদ করতে পারে না। ছায়াটি এবার তাদের চারপাশে ঘুরতে শুরু করে, আর একটা গর্জন শোনা যায়। ডাক্তার রায় অরিন্দমকে বলে, তুমি এখান থেকে দৌড়ে পালাও, আমি দেখি এটা কি। অরিন্দম দৌড়ে চলে যায়, আর ডাক্তার রায় একা সেই ছায়ার সামনে দাঁড়িয়ে পড়েন। তিনি মনে মনে ভাবেন, এটা কোনোভাবে এই গাছের সঙ্গে সম্পর্কিত। সেই ছায়াটি কি চাইছে? ছায়াটি এবার ডাক্তার রায়ের সামনে এসে থেমে যায়। তার কানে ভেসে আসে একটি অদ্ভুত শব্দ, যেন কেউ ফিস ফিস করে কিছু বলতে চাইছে। তোমাকে রক্ষা করতে পারবে না, তোমাদের সবাইকে নেওয়া হবে। ডাক্তাররা এবার বুঝতে পারেন এই ছায়া শুধু একটি দৈব শক্তির প্রতিফলন নয়, বরং এটি একটি প্রাচীন অভিশাপের প্রতীক। তিনি তখনই স্থির করেন এই রহস্যের সমাধান করতে তাকে এই গাছের ইতিহাস সম্পর্কে খোঁজ করতে হবে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন, এই ছায়ার রহস্য উন্মোচন করে তিনি গ্রামের মানুষের অভিশাপ থেকে মুক্ত করবেন। ডাক্তার অনিমেষ রায়ের জন্য সেদিনের অভিজ্ঞতা ছিল ভীতিকর, কিন্তু একই সঙ্গে প্রেরণাদায়কও। তিনি জানতেন এই অভিশপ্ত ছায়ার পিছনে কোনো গোপন ইতিহাস লুকিয়ে আছে। এই রহস্য ভেদ করতে গেলে তাকে তার গভীরে যেতে হবে। পরের দিন সকালে তিনি গ্রামের প্রধানের সাথে দেখা করতে যান। প্রধানের কাছে তিনি জানতে চান, গ্রামে কি কোনো পুরনো দলিল বা পুঁথি আছে যেখানে এই গাছ বা গ্রামের ইতিহাস সম্পর্কে কোনো উল্লেখ পাওয়া যেতে পারে। প্রধান একটু চিন্তাভাবনা করে বললেন, ডাক্তারবাবু, আমাদের পুজোর ঘরে কিছু পুরনো কাগজপত্র আছে, সেগুলি আমাদের পূর্বপুরুষরা রক্ষা করতেন। সেখানে গ্রামের প্রাচীন কাহিনীর উল্লেখ থাকতে পারে, তবে অনেক দিন হলো কেউ সেগুলি খুলে দেখেনি। আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। ডাক্তার রায় প্রধানের সাথে পুজোর ঘরে যান। ঘরটি ছিল অন্ধকারাচ্ছন্ন এবং ধুলো জমে গেছে। এক কোণে একটি পুরনো বাস্কে রাখা ছিল কয়েকটি ক্ষয়ে যাওয়া পাণ্ডুলিপি। ডাক্তার রায় এগুলি খুব সাবধানে খুলে দেখতে শুরু করেন। অনেক পাতা প্রায় পড়ে ভেঙে যাচ্ছিল, কিন্তু কিছু কিছু লেখা এখনও পড়া যাচ্ছিল। একটি পাণ্ডুলিপিতে তিনি দেখতে পান সেখানে একটি পুরনো ঘটনার উল্লেখ রয়েছে। সেখানে লেখার অনুযায়ী বহু শতাব্দী আগে এই গ্রামটি ছিল এক ধনী জমিদারের অধীনে।
জমিদারের নাম ছিল দেবনারায়ণ রায়। তিনি ছিলেন অত্যন্ত লোভী এবং নিষ্ঠুর। গ্রামের মানুষজনকে তিনি চরমভাবে শোষণ করতেন। একদিন গ্রামের কিছু সাহসী যুবক জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা দেবনারায়ণের গোপন ধনভাণ্ডার লুট করে এবং সেই ধনভাণ্ডার লুকিয়ে রাখে বটগাছের নিচে। কিন্তু জমিদার দেবনারায়ণ তা জানতে পেরে ক্রোধে উন্মাদ হয়ে যান। তিনি গ্রামের উপর এক অভিশাপ দেন। আমার ধনসম্পত্তি যারা লুট করেছে তারা কেউ জীবিত থাকবে না। সূর্যাস্তের পর এই গাছের নিচে যারা আসবে তারা আমার রসের শিকার হবে। এরপর দেবনাথ সেই গাছের নিচে আত্মহত্যা করেন এবং তার আত্মা গাছে বন্দী হয়ে পড়ে। যেহেতু তার ধনসম্পত্তি কেউ খুঁজে পায়নি, তাই তার আত্মা এই অভিশাপকে বাস্তবে পরিণত করে। সেই সময় থেকে সূর্যাস্তের পর গ্রামবাসীদের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা শুরু হয়। এই গল্পটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং গ্রামের মানুষজন আজও সেই অভিশাপের ভয়ে কাঁপে। তার রায় এই কাহিনী পড়ে বিস্মিত হন। তিনি বুঝতে পারেন এই বটগাছের সাথে দেবনারায়ণের আত্মার যোগসূত্র রয়েছে, কিন্তু কিভাবে এই আত্মাকে মুক্ত করা যায় তা এখনও অজানা। তিনি আরও খোঁজ করতে থাকেন এবং আরও একটি পাণ্ডুলিপিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য পান। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি সত্যিকারের দেবনারায়ণের ধন সম্পত্তি খুঁজে বের করবে এবং সেটিকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করলে সেই অভিশাপ চিরতরে দূর হয়ে যাবে। ডাক্তার রায় এই তথ্য পেয়ে আরও উৎসাহিত হয়ে উঠলেন। তিনি জানতেন তার সামনে রয়েছে এক চরম চ্যালেঞ্জ। তাকে এই ধনসম্পত্তি খুঁজে বের করতে হবে এবং গ্রামের মানুষদের এই অভিশাপের হাত থেকে মুক্ত করতে হবে। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কিভাবে সেই ধনসম্পত্তি খুঁজে বের করবেন। তার মনে হতে লাগলো এই রহস্য সমাধান করতে তাকে আরও গভীরে যেতে হবে। হয়তো সেই ছায়ার সঙ্গে আরেকবার মুখোমুখি হতে হবে। তিনি তখন প্রধানকে বললেন, আমার কাছে কিছু যন্ত্রপাতি আছে যা দিয়ে মাটির নিচে লুকোনো ধাতু বা অন্য কিছু বস্তু খুঁজে পেতে পারি। আমি মনে করি আমাদের সেই বটগাছের আশপাশ অনুসন্ধান করা উচিত। হয়তো সেখানে ধন সম্পত্তি এখনও সেখানেই আছে। গ্রামের প্রধান সম্মতি জানিয়ে বললেন, ডাক্তারবাবু, আমরা আপনার সঙ্গে আছি। আপনি যা বলবেন আমরা তাই করব। গ্রামের এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া আমাদের সবার দায়িত্ব। ডক্টর রায় ও গ্রামের কিছু যুবক মিলে সেই রাতে বটগাছের আশেপাশে অনুসন্ধান চালানোর প্রস্তুতি নিলেন। কিন্তু তারা জানতেন না কি ভয়ঙ্কর বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। সেই ছায়া কি তাদের অনুসন্ধানের পথে বাধা দেবেন, নাকি ডাক্তাররা সফল হবেন তার অভিযানে? রাত গভীর হতে চলেছে, কিন্তু ডাক্তার অনিমেষ রায় এবং গ্রামের সাহসী যুবকরা তাদের অনুসন্ধান চালাতে প্রস্তুত। বটগাছের আশেপাশে একটি পুতুলের নীরবতা বিরাজ করছে। বাতাসে যেন মৃত্যুর শীতলতা। তাদের প্রত্যেকের মনে এক ধরনের ভয় কাজ করছিল। তবে ডাক্তার রায়ের দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি এই রহস্যের সমাধান করবেন। ডক্টর রায়ের সাথে যে যন্ত্রপাতি ছিল তা দিয়ে মাটির নিচে ধাতব বস্তু খোঁজার কাজ শুরু হয়। যন্ত্রপাতি দিয়ে মাটির নিচে কোথাও কোনো ধাতব বস্তুর সন্ধান পাওয়া যায় কিনা তা পরীক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর যন্ত্রের সূচক একটি নির্দিষ্ট জায়গায় কিছু সংকেত দিতে শুরু করলো। এখানে কিছু আছে, ডাক্তার রায় বললেন। সবাই মিলে সেই স্থান খোঁড়াখুড়ি করতে শুরু করলো। তাদের উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে, কারণ তারা বুঝতে পারছিল কিছু একটা লুকিয়ে আছে এই মাটির নিচে। এক পর্যায়ে তারা একটি পুরনো ধাতব বাক্সের মতো কিছু আবিষ্কার করলো। ডাক্তার রায় বাক্সটি সাবধানে মাটি থেকে বের করে আনলেন। বাক্সটি দেখতে পুরনো এবং রং ধূলিতে ঢাকা ছিল। তারা বাক্সটি খুলতে চেষ্টা করলেন, কিন্তু এটি প্রায় জমাট বাঁধা। কয়েকজন যুবক মিলিত হয়ে বাক্সটি খোলার জন্য জোর প্রয়াস চালায়। অবশেষে বাক্সটি খুলে যায় এবং তার ভেতরে সোনার মুদ্রা, রত্ন এবং পুরনো নথিভুক্ত একটি বিশাল সংগ্রহ দেখা যায়। ডাক্তার রায় এবং যুবক আনন্দে চিৎকার করে উঠল, আমরা সফল হয়েছি। আমরা সেই ধনসম্পদ খুঁজে পেয়েছি যা গ্রামের অভিশাপের মূল কারণ। ডাক্তার রায় সিদ্ধান্ত নেন যে ধনসম্পত্তির কিছু অংশ দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে গ্রামের কেন্দ্রস্থলে পুরনো মন্দিরে রাখতে হবে। তিনি দ্রুত বাক্সটি তুলে মন্দিরের দিকে দৌড়াতে শুরু করেন। যুবকেরাও তার পিছনে পিছনে যায়।
কালো ছায়াটি তাদের পিছু নেয়, কিন্তু তাদের প্রতিরোধ করার শক্তি নেই। মন্দিরে পৌঁছানোর পর ডাক্তার রায় বাক্সের সোনার মুদ্রা এবং রত্নগুলি মন্দিরের পবিত্র স্থানে রাখেন। তিনি মনের মধ্যে প্রার্থনা করেন, হে প্রাচীন দেবতা, এই ধনসম্পত্তি আপনার জন্য উৎসর্গ করা হলো। আপনি আমাদের ক্ষমা করুন এবং এই গ্রামের অভিশাপ থেকে মুক্তি দিন। মন্দিরের ভেতরে আচমকা একটি হালকা ঝলক দেখা যায়। কালো ছায়াটি মুহূর্তেই হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়, আর ডাক্তার রায় এবং তার সঙ্গীরা একটি শান্তির অনুভূতি অনুভব করে। গ্রামের উপর থেকে যেন একটি ভয়ঙ্কর বোঝা নামিয়ে নেওয়া হয়। আমরা সফল হয়েছি, ডাক্তার রায় মৃদুর স্বরে বললেন। গ্রামের লোকজন মন্দিরের সামনে জড়ো হয়। তারা ডাক্তার রায়কে ধন্যবাদ জানায়। সবাই অনুভব করে গ্রামটি এখন অভিশাপ মুক্ত। ডাক্তার রায়ের সঠিক তদন্ত এবং সাহসী পদক্ষেপের জন্য গ্রামবাসীরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করে। ডক্টর রয় এই রহস্যের সমাধান করতে পেরে অত্যন্ত আনন্দিত হন, তবে তার মনে এখনও কিছু প্রশ্নের ভরপুর ছিল। তিনি জানতে চান এই অভিশাপ কীভাবে এতদিন ধরে গ্রামে চলতে পারল এবং এর পিছনে ইতিহাসে আরও গভীর সত্য কী। এত সব প্রশ্ন সত্ত্বেও ডক্টর রায় গ্রামে আরও কিছুদিন থেকে সেই পাণ্ডুলিপিগুলোর মধ্যে আরও তথ্য খুঁজতে চান। হয়তো এই গ্রামে আরও কিছু অজানা অধ্যায় লুকিয়ে আছে যা তিনি আবিষ্কার করতে পারবেন। আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। আরও রহস্য রোমাঞ্চে করা গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী গল্পে।